আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র, যারা সরকার গঠন করবে তাদের সাথে কাজ করবে দেশটি, বললেন মার্কিন রাষ্ট্রদূত। উৎসব মুখর ভোটের প্রত্যাশা। এগারো দলীয় জোটের লোকজনের উপর হামলা চালিয়ে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ। জামায়াতের আমিরের বিভক্তি ভুলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান। নির্বাচনী প্রচারণায় কাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান। নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস। ঘরের ছেলেকে বরণ করতে প্রস্তুত বগুড়াবাসী। প্রার্থী সমর্থকদের পাল্টাপাল্টি অভিযোগে রাজধানী সহ সারা দেশে বইছে নির্বাচনী উত্তাপ। গণসংযোগ ও সভা সমাবেশে সরগরম পাড়া মহল্লা। নির্বাচনে অস্ত্র উদ্ধার ও বিদেশে বসে একটি দলের অপতৎপরতা মোকাবেলা বড় চ্যালেঞ্জ, বললেন আলী রিয়াজ। এবারের ভোটের মাধ্যমে ফ্যাসিবাদী রাজনীতির মৃত্যু হবে। এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার এখতিয়ার কারণেই হর্ষবর্ধন শ্রীংলার বিতর্কিত মন্তব্যে জবাবে বললেন রেজওয়ানা হাসান, ভারতীয় গণমাধ্যম কর্মীদের ভিসা দেবে ঢাকা। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। নির্বাচনে কারো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র, যারা ক্ষমতায় আসবে তাদের সাথেই কাজ করবে দেশটি, এমনটাই জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রেস্টেনসেন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে সিইসির সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এছাড়া ভোটের দিন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও যশোরে ভোট কেন্দ্র পর্যবেক্ষণে যাবেন মার্কিন প্রতিনিধি দল। পরে ইসি সচিব বলেন, তালিকা পেলে কমিশন তাদের প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক সহযোগিতা দেবে। ঐশ্বর্য গোস্বামী প্রমাণ রিপোর্ট। আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রেস্টেনসেন। সেখানে নির্বাচনের প্রস্তুতি, নীতিমালা ও কর্মপদ্ধতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে রাষ্ট্রদূত বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। As I said all the way back to my confirmation hearing before the U.S. Senate, I am very excited about the upcoming elections. I'm very much looking forward to them. আসন্ন এই নির্বাচন নিয়ে তার দেশ উচ্ছ্বসিত জানিয়ে তিনি বলেন, ভোটের দিন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও যশোরের ভোট কেন্দ্র পর্যবেক্ষণে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. পরে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, সারা দেশে প্রায় 9.5 লাখ নিরাপত্তা কর্মী বিভিন্ন স্তরে মোতায়েন থাকবে। এ নিয়েও মার্কিন প্রতিনিধি দলকে বিস্তারিত জানানো হয়েছে। রেফারেন্ডামের ব্যালটের সাথে গণনার সাথে সময়সীমা কত ইত্যাদি ইত্যাদি বিষয়, যেগুলো আমরা আপনাদেরকে নিয়মিতভাবে জানাতে চাই বা জানাচ্ছি, সেগুলো সম্পর্কে ওনাদের কৌতূহলটা ছিল। তিনি জানান, ব্যালট পেপারের ধরন ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কেও ধারণা নিয়েছেন মার্কিন প্রতিনিধি দল। ঐশ্বর্য গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। বিভিন্ন জায়গায় 11 দলীয় জোটের নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিক রহমান। বিভক্তি নয়, সকলে মিলে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি। নিজ নির্বাচনী আসন ঢাকা 15-এর কাফরুলে প্রচারণায় অংশ নিয়ে শফিক রহমান এসব কথা বলেন। এ সময় সবাই মিলে দেশ গড়ার জন্য এগিয়ে আসার তাগিদ দেন জামায়াতের আমির। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। মিরপুর কাফরুলে নির্বাচনী প্রচারণা চালান ঢাকা 15 আসনের প্রার্থী জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ভোটারদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন তিনি। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রচারণায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। উন্নয়ন ও জনকল্যাণমূলক নানা প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। নির্বাচিত হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান জামায়াতের আমির। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ঠিক হলে ইনশাল্লাহ জাতি ঠিক হবে। আমরা যদি বেটার এডুকেশন দিতে পারি, তাহলে বেটার নেশন আমরা বিল্ড আপ করতে পারবো। তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড না থাকায় 11 দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে। আমার একজন প্রতিদ্বন্দ্বী এখানে আসেন অনেকেই, একজন বিশেষ প্রতিদ্বন্দ্বী আছেন, তাকে আমি ওয়েলকাম করি। আসেন ময়দানে, আমরা সবাই সবার কথা নিয়ে যাই, সুন্দরভাবে, ভদ্রভাবে, শান্তভাবে, সুশৃঙ্খলভাবে
সবাই সবাইকে সম্মান করি এবং যার যার কথা আমরা জনগণের হাতে ছেড়ে দেই। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জামায়াতের আমির। পিছন নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না, আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে ইনশাল্লাহ সামনে আগাতে চাই। এছাড়াও এদিন মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে অংশ নেন শফিকুর রহমান। কিছু কিছু জায়গায় দুঃখজনকভাবে আমাদের মাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আরো বেদনাদায়কভাবে কোনো কোনো জায়গায় হেনস্থা করা হচ্ছে, গায়ে হাত দেওয়া হচ্ছে। আল্লাহর দোহাই দিয়ে বলি, এই কাজ তোমরা যারা করেছো, তোমরা নিজের অনেক ক্ষতি করে ফেলেছো। আমি বিশ্বাস করি একজন নিরীহ ইমানদার দেশপ্রেমিক মায়ের হাতে গায়ে কেউ হাত দিলে আল্লাহর আরশ থরথর করে কেঁপে উঠবে। পরে হারমান মেইনার স্কুল মিরপুর 10 নম্বর ফলপট্টি এলাকায় গণসংযোগ করেন তিনি। আগামী 12 ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াতের আমির শফিকুর রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় একাধিক জনসভায় অংশ নেবেন তিনি। এদিকে নিজ নির্বাচনী এলাকা বগুড়ায় তারেক রহমানের আগমন ও জনসভাকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো জেলায়। দীর্ঘ 19 বছর পর দলের শীর্ষ এই নেতার এই আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নিয়াজামান সজীব। 2 দশকেরও বেশি সময় পর বৃহস্পতিবার উত্তরবঙ্গের রাজশাহীতে নির্বাচনী জনসভায় অংশ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শহরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ 3 জেলার সমন্বয়ে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। রাজশাহী জনসভা শেষে নওগাঁ হয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন তারেক রহমান। মাদ্রাসা মাঠ হয়ে সমগ্র রাজশাহী মহানগরী জুড়ে একটি মহা জনসমুদ্রের রূপ লাভ করবে। বগুড়া শহরের আলতাফুন নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে প্রায় প্রস্তুত জনসভা স্থল ও আশেপাশের এলাকা। জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চলছে সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ। বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর কার্যালয়ে চলছে প্রস্তুতি সভা আর দায়িত্ব বন্টন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বগুড়া সদর 6 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মানুষের আনন্দ উচ্ছ্বাসে শেষ নাই। গ্রামের ভাষায় যেটি নায়র আসে, এরকম কিন্তু বগুড়ার মানুষের মধ্যে এটি কিন্তু শুরু হয়েছে। দলের চেয়ারম্যানের এই সফর শুধুমাত্র একটি নির্বাচনী জনসভায় সীমাবদ্ধ নয়, নেতাকর্মীদের জন্য নতুন দিক নির্দেশনা ও প্রেরণার উৎস বলে মনে করছেন অনেকেই। প্রত্যেকটা পাড়া মহল্লায় এখন থেকে শুরু হয়ে গেছে তারেক ভাইকে দেখার জন্য। জনগণ তাকে স্বাগত জানার জন্য প্রস্তুত হয়ে আছে। তারেক রহমানের নির্বাচনী জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছেন দলের নীতি নির্ধারকরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয়ভাবেও নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ এবং দাদাবাড়ি, গাবতলী পরিদর্শন করবেন তারেক রহমান। আর জনসমাবেশ স্থলে কত লোক ঢুকতে পারবে, কত লোক বাইরে থাকবে, এটা তখনই বলা যাবে। বিএনপি চেয়ারম্যানের বগুড়া আগমনকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে এক ভিন্ন আবহ। সেই আবহ জেলার রাজনীতি ও নির্বাচনী মাঠে আরও গতি বাড়াবে, এমনটাই মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। নিয়াজামান সজীব, এটিএন বাংলা। একটি রাজনৈতিক দল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি ও মোবাইল নম্বর সংগ্রহ করে নানা প্রলোভন দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। গুলশানে দলের নির্বাচনী কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন এই অভিযোগ করেন। এটিকে সুস্পষ্ট নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন অভিযোগ করে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চান তিনি। মাহাদি আমিন বলেন, একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অসত্য অভিযোগ আনছে। বিএনপি ক্ষমতায় থাকার সময় কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি বলেও দাবি করেন তিনি। ভোট চাইতে গিয়ে সেই নির্দিষ্ট দলটি ধর্মীয় অনুভূতির অপব্যবহার, জান্নাতের প্রলোভন, কোরআন শরীফের শপথ করানো, এমনকি বিকাশ নম্বরে টাকা দেওয়ার বিভিন্ন প্রস্তাব দিয়ে বেড়াচ্ছে। ফলে যারা নিজেরাই টাকা দিয়ে ভোটারদের ভোট কেনার চেষ্টা করছে, আবার তারাই যখন দুর্নীতির গল্প শোনাচ্ছে, সেটি তাদের তথাকথিত সততাকে প্রশ্নবিদ্ধ করছে।
দর্শক, আমরা সংযোগটি পেয়েছি। নাটোরের কাঁচিকাটা বিশ্ব রোড এলাকায় আছেন আমাদের সহকর্মী মইনুল হাসান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মইনের কাছে। মইন, আগামীকাল তারেক রহমানের রাজশাহী বিভাগের জনসভা এবং ওই অঞ্চলের নির্বাচনী পরিবেশ নিয়ে আমাদেরকে জানাবেন প্লিজ। তো আমি আছি নাটোরের কাঁচিকাটা বিশ্ব রোড, সেই বিশ্ব রোডে আমি আমার অবস্থান সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে। আপনাকে প্রথমে জানাতে চাই, এটি নাটোর 4 সংসদীয় আসন, সেই সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। এখানে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল আজিজ এবং দাড়িপাল্লার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল হাকিম। মূলত এখানকার ভোটারদের সঙ্গে কথা বলে যতটুকু বুঝলাম যে মূলত এই দুইজনের মধ্যেই যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে, এমনটিই তারা আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা ভোটার, এবং তারা আশা করছেন যে একটা জমজমাট ভোটের লড়াই দেখার তারা অপেক্ষা করছেন। পুরো নাটোরের 4টি সংসদীয় আসন রয়েছে, সেই 4টি সংসদীয় আসনেও মূলত বিএনপি অর্থাৎ ধানের শীষ এবং দাড়িপাল্লার মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনার কথা এখানকার ভোটাররা বলেছেন। যদিও দু একটি আসনে বিদ্রোহী প্রার্থী রয়েছে, সেই বিদ্রোহী প্রার্থী বিএনপি সমর্থিত বিদ্রোহী প্রার্থী রয়েছে যারা বিএনপি নেতা, তো তারাও প্রতিদ্বন্দ্বিতায় আছেন। এই কথাটিও আমরা জানতে পেরেছি এখানকার ভোটারদের সঙ্গে কথা বলে। আপনার প্রশ্নের উত্তর যদি দিতে চাই, যে পুরো আপনি জানেন যে কালকে মাদ্রাসা মাঠে যেই দুপুরে জনসভার যেটি রয়েছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যেই জনসভায় বক্তব্য রাখবেন, মূলত এই অঞ্চলের রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ এই 3টি জেলার যে প্রার্থী রয়েছে, 3টি জেলার 13টি সংসদীয় আসন রয়েছে। এই 13টি সংসদীয় আসনের যারা প্রার্থী ধানের শীষের, তাদেরকে সেই মঞ্চে তিনি উপস্থাপন করবেন ভোটারদের সামনে, এবং ধানের শীষের পক্ষে তিনি ভোট প্রার্থনা করবেন। এবং উৎসবের কথা যেটি বলছেন, যে 3টি জেলাতেই আমরা যতটুকু জানতে পেরেছি, বিশেষ করে নাটোরে আমি অবস্থান করছি, নাটোরের এখানে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে আসলে শুধু রাজশাহী নয়, সমাবেশটি রাজশাহীতে হলেও পুরো নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জেও একটা উৎসবের আমেজ বিরাজ করছে। এর কারণ হিসেবে তিনি বলছেন যে প্রায় 2 দশক পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই উত্তরাঞ্চলে আসছেন। তো এই সফরকে কেন্দ্র করে আপনি নিশ্চয়ই জানেন যে ওনার বাড়ি হচ্ছে বগুড়াও এখান থেকে খুব কাছে। তো এই নানান কারণে এখানকার মানুষ এবং বিগত আমলের ভোটগুলোর বিশ্লেষণ করলে দেখা যায় যে এখানে ধানের শীষের একটা ব্যাপক প্রভাব রয়েছে। তো এইসব কারণে সব মিলিয়ে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে, বিএনপি নেতাকর্মী রয়েছে, তাদের মধ্যে একটা উৎসব আমেজ রয়েছে, এবং তারা আশা করছেন যে আগামীকালকের এই সমাবেশে তারা নাটোর থেকেও একটা বিপুল সংখ্যক নেতাকর্মী সেই সমাবেশে, রাজশাহী সমাবেশে অংশগ্রহণ করবেন, এবং সেই সমাবেশকে সফল করার জন্য সামগ্রিক প্রস্তুতি তারা নিয়েছেন। এবং তারা আশা করছেন যে স্মরণকালের একটি বৃহৎ জনসমাগম কালকের এই তারেক রহমান সাহেবের যেই রাজশাহীতে সমাবেশ রয়েছে, সেই সমাবেশ হবে, এমনটি তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল আসলে এখানকার প্রস্তুতি সমাবেশকে ঘিরে এবং নাটোরের নির্বাচনের সবশেষ পরিস্থিতি। তো এই ছিল আমার কাছে সবশেষ। মইন, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেছে ভারতের রাজ্যসভা। আজ দেশটির সংসদে এই সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করা হয়। একই প্রস্তাবে রাজ্যসভার সাবেক 2 সদস্য এল গণেশন ও সুরেশ কালনাদির মৃত্যুতেও শোক প্রস্তাব উত্থাপন করা হয়। বেগম খালেদা জিয়া 30 ডিসেম্বর ঢাকার এফআর কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাজধানীতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই পাড়া, মহল্লা, বাজার, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন প্রার্থীরা। অভিযোগ পাল্টা অভিযোগে একদিকে যেমন সরগরম নির্বাচনের মাঠ, তেমনি ভোটারদের কাছেও তুলে ধরছেন নির্বাচনী প্রতিশ্রুতির রূপরেখা। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। নির্বাচনী প্রচারণার 6ষ্ঠ দিনে সরগরম রাজধানীর বেশিরভাগ এলাকা। একে অন্যের বিরুদ্ধে অভিযোগ আর নানা প্রতিশ্রুতিতে চলছে গণসংযোগ। চেষ্টা করছেন ভোটারদের মাঝে নতুন প্রত্যাশা সৃষ্টি করার। সকাল থেকেই ঢাকা 8 আসনে প্রচারণা শুরু করেন বিএনপি নেতা মির্জা আব্বাস। রাস্তায় গণসংযোগ করে ভোটারদের সাথে কথা বলেন তিনি, শোনেন নানা সমস্যার কথা। যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ।
কমলাপুর রেল স্টেশনে নিজের এবং জোটের জন্য ভোট চান এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় তিনি নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ করে সুষ্ঠু ভোট আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেন। আপনারা তো এখানে মানুষের জন্য অনেক কষ্ট করেন, আপনাদের প্রত্যাশাটা কি, কিভাবে কেমন বাংলাদেশ দেখতে চান? রাজধানীর হাতিরঝিলে নির্বাচনী প্রচারণা চালান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় নির্বাচন কমিশন ও গণমাধ্যম একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেন তিনি। রাজধানীর ধানমন্ডিতে গণসংযোগে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা 10 আসনের 11 দলীয় জোট প্রার্থী ও জামায়াতে ইসলামীর নেতা জসিমউদ্দিন সরকার। তিনি বলেন, ভোটে নির্বাচিত হলে নিরাপদ ঢাকা 10 গড়ে তুলবেন তিনি। এ আসনে শক্ত অবস্থানে আছেন বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আলম রবি। ঢাকা 17 আসনে মানিকদি এবং কালীবাড়ি এলাকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণা এবং গণসংযোগ করেন নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার উঠেছে। ঐক্যবদ্ধ হয়ে আগামী 12 তারিখ সবাই ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবেন, এটাই আশা। সকাল থেকেই ঢাকা 6 আসনে চলছে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণা। এ সময় তিনি এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষার কথা শোনেন এবং নির্বাচিত হলে তাদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। গ্যাসের সংকট আমি নিরসনে কাজ করে যাব এবং অন্যান্য যে নাগরিক সমস্যা রয়েছে, জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ, বর্জ্য ব্যবস্থা ইত্যাদি, এগুলোর বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। এদিকে ঢাকা 11 আসনে গণসংযোগ করেন ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখার প্রার্থী শেখ ফজলে বাড়ি মাসুদ। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 আসনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে নিজ আসনে গণসংযোগ করেন ডাক্তার তাসনিম জারা। খিলক্ষেতে প্রচারণা চালাচ্ছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা সবার। সাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী রাজনীতির কবর রচিত হবে, সূচনা হবে নতুন বাংলাদেশের যাত্রা। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ বলেন, নির্বাচন নিয়ে বড় সংখ্যা না থাকলেও অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিবেশী রাষ্ট্রে বসে একটি দলের অপতৎপরতার চ্যালেঞ্জ রয়েছে। আয়োজক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আসন্ন নির্বাচন গ্রহণযোগ্য না হলে জুলাই অভ্যুত্থানের চেতনা অধরাই থেকে যাবে। বিজনেস শাহজাহানের রিপোর্ট। তরুণ ভোটাররাই আসন্ন গণভোট ও জাতীয় নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে শীর্ষক সংসদীয় পদ্ধতির বিতর্কে সরকারি দল তেজগাঁও কলেজ ও বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। সমস্যাটা হচ্ছে আপনারা এক এক আদর্শে বিশ্বাসী। যে অভ্যুত্থানটা হয়েছে সেইটার মাধ্যমে হচ্ছে তারা বাংলাদেশকে বিনির্মাণ করতে চায়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ দিল্লির অবস্থানের সমালোচনা করে বলেন, সব পক্ষ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। 2024 সালের জুলাই অভ্যুত্থানের সময় ব্যাপক আকারে অবৈধ অস্ত্র বিতরণ করা হয়েছে, সেগুলো উদ্ধার করা যায়নি, এটা একটা হুমকি হিসেবে উপস্থিত আছে। পাশাপাশি এটাও আমাদের মনে রাখতে হবে যে এই উস্কানিগুলো আসছে পার্শ্ববর্তী ভারত থেকে, যেখানে পলাতক ফ্যাসিস্ট নেত্রী শেখ হাসিনা অবস্থান করছেন। শুধু এটা বিবেচনা করলেই যথেষ্ট নয় যে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তা মোকাবেলা করা যাবে। আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকেরই উচিত সজাগ থাকা। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচনে অংশ নিতে না পেরে একটি দল দেশি বিদেশি চক্রান্তে লিপ্ত। আওয়ামী লীগ নামক দলটি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, সুতরাং সেই দলের যারা পালিয়ে গেছে তাদের মাথা পালিয়ে গেলে লেজ কিন্তু এখনো দেশের হয়ে গেছে। সেই দলের সেই নেতা নেত্রীরা কিন্তু বাংলাদেশের আসন্ন গণভোট এবং জাতীয় নির্বাচনকে বিতর্কিত করা, ভণ্ডুল করবার যে অপচেষ্টা, সেই অপচেষ্টা তারা করতে পারে। তবে আওয়ামী লীগের ম্যাক্সিমাম কর্মীরাই কিন্তু এখন বুঝতে পারছে যে এই যে বর্তমানে যে আওয়ামী লীগের যে অবস্থা, যে দুর্দশা, এর জন্য হাসিনাই দায়ী। এ সময় তারা বলেন, 12 ফেব্রুয়ারি নতুন বাংলাদেশের সূচনা হবে, কবর রচিত হবে ফ্যাসিবাদী রাজনীতির। ক্ষমতাচ্যুত পলাতক স্বৈরাচারী নিজের কল্পনার জগতে আছেন, এই ধরনের কথাবার্তা তিনি আগেও বলেছেন যে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তরুণদেরকে যাতে আর কোনোভাবেই কোনো রাজনৈতিক দল লেজুর ভিত্তিক রাজনীতির মাধ্যমে
কোনোভাবে প্রভাবিত করে হেলমেট বাহিনীর মতো তৈরি না করে সেটি আজকে আসন্ন নির্বাচনের পূর্বে যারা সরকার গঠন করবেন সেই আগাম অভিনন্দন জানিয়ে তাদেরকে বলতে চাই, আপনারা তরুণদেরকে কোনোভাবে বিপথে নিবার জন্য কোনো হেলমেট বাহিনী আপনারা গঠন করবেন না। ধারাবাহিক নির্বাচনী বিতর্কে জয়ী হয়ে তৃতীয় স্থান নিশ্চিত করল তেজগাঁও কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের নির্বাচনে কারচুপি হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসবে, ভারতের রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রীংলার এমন মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনে অন্য দেশের কথা বলার সুযোগ নেই। গুজব ছড়িয়ে ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করার কথাও বলেন তথ্য উপদেষ্টা। সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। जमात फ्री एंड फेयर इलेक्शन में कभी जीत नहीं सकेगा। इतिहास में इन्होंने 5 और 7% से ज्यादा कभी वोट नहीं दिया। उनका पॉपुलर सपोर्ट नहीं है। अगर अनफेयर इलेक्शन हो, रिग्ड इलेक्शन हो, तभी ये आ सकते हैं, नहीं तो बिल्कुल आना इनका नामुमकिन। ভারতের রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রীংলার এমন মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। এতে ভোটের মাঠে এক ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অন্য দেশের মন্তব্য করার সুযোগ নেই বলে মনে করছেন তথ্য উপদেষ্টা। নির্বাচন সম্পূর্ণ একটি দেশের অভ্যন্তরীণ বিষয়, সেইখানে অন্য দেশ বিশ্লেষণ করতে পারে, কিন্তু মতামত তো দেওয়ার সুযোগ রাখে না। কে জিতলে কি ধারণা করবে, জিতবার আগেই এত কথা বলে দিলে তো এই মন্তব্য বস্তুনিষ্ঠ সেরকম মনে করার আমাদের কোনো সুযোগ থাকছে না। উপদেষ্টা বলেন, ভোটের পরিবেশ ভালো, তবে কোথাও কোথাও প্রার্থীরা সীমা লঙ্ঘন করছে। পরিস্থিতির অবনতি হলে ব্যবস্থা নেবে সরকার। নির্বাচনের পরিবেশ তো উত্তেজনাপূর্ণই হবে। যেই দল জিতবার চেষ্টা করবে সে তার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কথা বলবে, প্রতিপক্ষ আরেকজনকে ঘায়েল করার জন্য কথা বলবে, তো খুব স্বাভাবিক কথা। কোন জায়গায় হয়তো ভব্যতা সভ্যতার সীমাটা রাখা হচ্ছে না, সেই জন্য সকল দলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে। যদি কোনোটা আইন শৃঙ্খলার পর্যায়ে পৌঁছে যায় তখন সেটা সরকারের দায়িত্ব। রিজওয়ানা হাসান বলেন, ভোট নিয়ে গুজব, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। আওয়ামী লীগ পরিবেশ বিঘ্নিত করবার চেষ্টা করলে প্রতিহত করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান কিছু বক্তব্য, ভিত্তিহীন বক্তব্য দিয়ে একটা ভয়ের আবহ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই জন্যই বলা হচ্ছে যে পতিত স্বৈরাচার যদি নির্বাচনের পরিবেশকে বিঘ্ন করার জন্য কোনো কাজ করে, আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ভোট বাধাগ্রস্ত করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, এবারে নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপ থেকে সবচেয়ে বেশি পর্যবেক্ষক এবং সাংবাদিক দল কাজ করবে। এছাড়া নির্বাচনী খবর সংগ্রহ ও প্রচারে ভারত থেকে আসা গণমাধ্যম কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ভিসা দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। তবে দিল্লি, কলকাতা এবং আগরতলা থেকে ভিসা দেওয়া আপাতত বন্ধ থাকবে বলেও জানান তিনি। চীনের সাথে বাংলাদেশের যৌথভাবে ড্রোন কারখানা স্থাপনের চুক্তি সম্পর্কে তিনি বলেন, পত্রিকা পড়ে তিনি বিষয়টি জেনেছেন। বিপদ বা এই ধরনের কোনো সংঘাত হয়, নর্মালি হওয়ার কথা না, কারণ যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা প্রত্যেকেই যথেষ্ট তাদের কার্যকলাপে যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছেন। কাজেই গণ্ডগোল হলে যারা নির্বাচনে অংশ নিচ্ছে না বা নিতে পারছে না তাদের দ্বারা হওয়া সম্ভব। এই কারণে এই কথাটা বলা হচ্ছে। আশঙ্কা হচ্ছে যে কোনো অপচেষ্টা হতে পারে। এখন দেবেন সালাম স্টিল ভোটের গাড়ি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 13 আসনের মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায়। এটি ঢাকা 13 আসনের অন্তর্ভুক্ত। এই আসনে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই বিভিন্ন মিছিল মিটিংয়ের পাশাপাশি তারা বিভিন্ন সেমিনার করছেন, তারা উঠান বৈঠকের পাশাপাশি কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন এবং এই এলাকার বিভিন্ন উন্নয়নমূলক তারা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটারদের কাছ থেকে তারা কিন্তু বিভিন্ন সমস্যার কথা তারা শুনছেন। মোহাম্মদপুরের ডেঞ্জার জোন এলাকার মধ্যে পড়তেছে, সে যেন এই সন্ত্রাস, চাঁদাবাজি,
ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের যারা নির্মূল করে তাদেরকে আমরা ভোট দেব। এলাকায় যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা কিন্তু বলছেন এই এলাকায় প্রধান সমস্যা যেটি একটি মাদকের একটি আস্থান রয়েছে এবং সন্ত্রাসীদের একটি প্রাদুর্ভাব রয়েছে এলাকায়, এগুলো যে দূর করতে পারবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু এলাকার মানুষরা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে ঢাকা 13 আসন থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে খুলনা 1 আসনের মোহাম্মদনগর থেকে ভোটের খবর জানাচ্ছেন সহকর্মী SM হাবিব। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে খুলনার তিলক এলাকায় রয়েছি। আমরা এখানকার ভোটারদের সঙ্গে জানতে চাই আসলে তাদের সুবিধা অসুবিধাগুলো কি এবং তারা কি ধরনের প্রার্থী চান। খুলনা মোংলা মহাসড়ক খুব সমস্যা। আমরা ভালো একটা প্রার্থী চাই যে আমাদের এইগুলো যাতে ভালো হয়। এইখানের যে সড়ক ব্যবস্থা, বিশেষ করে খুলনা মোংলা যে মহাসড়ক যেটি মোংলা বন্দরের সঙ্গে সম্পৃক্ত, এই সড়কটির এত ভয়ঙ্কর অবস্থা যে এখানে যানবাহন প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হয় এবং তারা চায় যে এমন প্রার্থী আসুক যিনি অন্তত এই সড়কগুলি নির্মাণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। মানিকগঞ্জের সদর আসন থেকে সেখানকার নির্বাচনী খবর জানাচ্ছেন সহকর্মী সাজ্জাদ জাহান। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা রয়েছি মানিকগঞ্জে 3টি সংসদীয় আসন রয়েছে। প্রতিটি আসনের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে তারা প্রার্থীরা ভোটারদের আশ্বস্ত করছেন আসন্ন নির্বাচনে তারা জয়লাভ করলে কি উন্নয়ন করবেন। তবে আমরা ভোটারদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি এখানকার মোটা দাগের সমস্যা হচ্ছে রাস্তাঘাটের বেহাল অবস্থা, সেই সাথে এখানে চিকিৎসারও ভালো কোনো ব্যবস্থা নেই। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকার উপর নির্ভরশীল হতে হয়। এছাড়া মানিকগঞ্জ ঢাকার পার্শ্ববর্তী এলাকা হলেও এখানে শিল্প কারখানা না থাকার কারণে এখানে বেকারের তত্ত্বের একটা সমস্যা রয়েছে। এখানে অধিকাংশ মানুষের ঢাকার উপর নির্ভরশীল হয়। তো এইখানকার ভোটাররা যেটি বলছেন আগামীতে এমন একজন সৎযোগ্য প্রার্থীকে তারা নির্বাচিত করতে চান যিনি এলাকার বেকারত্ব দূরীকরণের পাশাপাশি এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করে সমৃদ্ধ মানিকগঞ্জকে গড়ে তুলবেন। তো সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে বাগেরহাটে আছেন সহকর্মী খায়রুল ইসলাম, তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি বাগেরহাট সদরে। এই আসনটি বাগেরহাটের 2 আসনের অন্তর্ভুক্ত। এখানে 2টি উপজেলা রয়েছে এবং 10টি ইউনিয়ন রয়েছে। এখানে ভোটার রয়েছে প্রায় 3.5 লাখ ভোটার, যার অর্ধেক ভোটার হচ্ছে পুরুষ আর অর্ধেক হচ্ছে নারী। এখানে এসে আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি। ভোটাররা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাদের এই আসনেও কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে এবং এই সমস্যার সমাধানে যিনি আগামী নির্বাচনে প্রতিনিধি হয়ে নির্বাচিত হবেন তিনি যেন এই আসনের সমস্যা সমাধানে যেন কাজ করেন। এছাড়াও কিন্তু এখানে জামাত, বিএনপি সহ বিভিন্ন দলের বেশ কয়েকজন প্রার্থীও কিন্তু নির্বাচনে অংশ নিয়েছে। তারাও কিন্তু নানা প্রতিশ্রুতি দিচ্ছে যে আসলে তারা বিজয়ী হলে এই আসনকে উন্নয়নের মডেল হিসেবে তৈরি করবে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। টানা 17 বছর ধরে বিশ্বের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হিসেবে স্বীকৃত হায়ার আয়োজন করে 2026 সালের পার্টনার কনভেনশন। প্লে উইথ দ্য নাম্বার ওয়ান্স এই থিমকে সামনে রেখে আয়োজিত এই মিলন মেলায় একত্রিত হয়েছিলেন সারা দেশের শীর্ষস্থানীয় ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক পার্টনার এবং স্টেক হোল্ডাররা। এই আয়োজনে প্রাধান্য পেয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, পার্টনারশিপের প্রতি হায়ারের দৃঢ় অঙ্গীকার এবং 2026 সালের কৌশলগত ভবিষ্যৎ ভিশন। কনভেনশনের মূল আকর্ষণ ছিল এমন কিছু পণ্যের মোড়ক উন্মোচন যা বাংলাদেশের বাজারে আগে কখনো দেখা যায়নি। এ সময় 2026 সালের কৌশলগত রোডম্যাপও তুলে ধরা হয়। বাংলাদেশের সুপরিচিত গ্লাস ক্লিনার ব্র্যান্ড মিস্টার ব্রাসো আনুষ্ঠানিকভাবে কলিন নামে যাত্রা শুরু করেছে। আধুনিক ও প্রিমিয়াম গ্লাস ও মাল্টি সারফেস ক্লিনার ব্র্যান্ডটি এই মাস থেকেই কলিনের নতুন ও উন্নত ফর্মুলেশনে বাজারে পাওয়া যাচ্ছে। একই সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাবিলা নূরকে কলিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়। এই ঘোষণা ব্র্যান্ডটির নতুন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কলিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর সাবিলা নূর বলেন,
এমন একটি পরিচিত ব্র্যান্ডের নতুন যাত্রার অংশ হতে পেরে তিনি আনন্দিত। রেকেটের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নুরুল সামনান রাফিদ বলেন, মিস্টার ব্রাসো থেকে কলিনের রূপান্তর শুধু নাম পরিবর্তন নয়, এটি বাংলাদেশ থেকে একটি বৈশ্বিক মানের ব্র্যান্ড গড়ে তোলার কৌশলগত পদক্ষেপ। নতুন ফর্মুলেশনের কলিনে থাকছে 5টি গুণ, বেশি শাইন, দাগহীন উজ্জ্বলতা এবং এটি 100টিরও বেশি সারফেস পরিষ্কারে কার্যকর। সুপার বোর্ডের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হল সুপার বোর্ড পার্টনার্স ফেস্টিভ্যাল 2026। প্রথমবারের মতো থাইল্যান্ডে 15 থেকে 19 জানুয়ারি পর্যন্ত আয়োজিত এই পার্টনার্স মিটে প্রায় 200 জন ব্যবসায়িক পার্টনার অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপার বোর্ডের বিজনেস ডিরেক্টর শফিউল আতহার তসলিম ও মোহাম্মদ মুফাসসেল হক। আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর HR অ্যান্ড OD অবসরপ্রাপ্ত কর্নেল AR গনি, হেড অব বিজনেস মোহাম্মদ নুরুন নবী, হেড অব বিজনেস অপারেশনস AFM জাবেদ, হেড অফ সেলস গ্রিন বোর্ড মামুনুর রহমান, হেড অফ সেলস সুপার বোর্ড আরিফুল ইসলাম এবং হেড অফ ব্র্যান্ড মু আবিদ। এই বর্ণাঢ্য আয়োজনে কোরাল আইল্যান্ড ভ্রমণ, প্যারাসেলিং, স্কুবা ডাইভিং, পাতায়া বিচ ভ্রমণ, আন্তর্জাতিক রিভার ক্রুজ, সাফারি ও মেরিন ওয়ার্ল্ড ট্যুরের পাশাপাশি ব্যাংককের অ্যাম্বাসেডর হোটেল কনফারেন্স হলে গুরুত্বপূর্ণ বিজনেস সেশন অনুষ্ঠিত হয়। ফেস্টিভ্যালের সমাপনী দিন গত বছরের সেলস প্রমোশনাল প্রোগ্রামের রিওয়ার্ড হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে অংশীদারদের অবদানকে সম্মান জানানো হয়। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি না করলে ইরানে আগের চেয়ে বড় হামলা চালানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ কথা জানান। এ সময় তিনি আরও জানান, ইরান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। গত বছরের জুনে ইসরায়েলের সাথে যুদ্ধ চলাবস্থায় ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ট্রাম্প আরও লেখেন, বিশাল এক যুদ্ধ জাহাজের বহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। এবার খেলার খবর। ICC নারী টি20 বিশ্বকাপের বাছাই পর্বের সুপার 6-এ নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে 39 রানে উড়িয়ে দিয়ে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। সুপার 6 পর্বে 6 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্টের শীর্ষে এখন নিগার সুলতানা জ্যোতিরা। এর মধ্যে 4 পয়েন্ট সংগ্রহ করেছে গ্রুপ পর্ব থেকে। টসে হেরে ব্যাটিং করে শবনম মুস্তারি ও জুনাইরিয়া ফেরদৌসের 50-তে 8 উইকেটে 165 রান সংগ্রহ করে নিগার সুলতানারা। জবাবে 8 উইকেটে 126 রানে থামে ইংল্যান্ড। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আর একবার। নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র, যারা সরকার গঠন করবে তাদের সাথে কাজ করবে দেশটি, বললেন মার্কিন রাষ্ট্রদূত। উৎসব মুখর ভোটের প্রত্যাশা। 11 দলীয় জোটের লোকজনের উপর হামলা চালিয়ে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ। জামায়াতের আমিরের বিভক্তি ভুলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান। নির্বাচনী প্রচারণায় কাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান। নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস। ঘরের ছেলেকে বরণ করতে প্রস্তুত বগুড়াবাসী। প্রার্থী সমর্থকদের পাল্টাপাল্টি অভিযোগে রাজধানীর সহ সারা দেশে বইছে নির্বাচনী উত্তাপ। গণসংযোগ ও সভা সমাবেশে সরগরম পাড়া মহল্লা। নির্বাচনে অস্ত্র উদ্ধার ও বিদেশে বসে একটি দলের অপতৎপরতা মোকাবেলা বড় চ্যালেঞ্জ, বললেন আলী রিয়াজ। এবারের ভোটের মাধ্যমে ফ্যাসিবাদী রাজনীতির মৃত্যু হবে। এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার এখতিয়ার কারণেই হর্ষবর্ধন শৃঙ্খলার বিতর্কিত মন্তব্যের জবাবে বললেন রেজওয়ানা হাসান, ভারতীয় গণমাধ্যম কর্মীদের ভিসা দেবে ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।